ইউনূস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম, এই লোকটা তো এনজিওর লোক। ইউনূস সাহেবের সাথে দেখা করে ৩১৮ পৃষ্ঠার এক বিরাট প্রতিবেদন জমা দিয়েছেন। সেটা করতে ব্যর্থ হয়, ইউনূস সরকারের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশে যে সংস্কার কাজ চলতেছে, এই সংস্কার কাজের উদ্দেশ্যে বর্তমানে নারী কমিশনার গঠন করা হয়েছে। এই নারীরা একটা ১০০ পৃষ্ঠার প্রতিবেদন তারা নিয়ে গিয়ে প্রধান উপদেষ্টা বরাবর এটা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা এই প্রতিবেদনটি যদি পাশ করে তাহলে কোরআন এবং হাদিস বিপক্ষে যাবে, মুসলিমদের বিপক্ষে যাবে, যা পশ্চিমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং তাদের আইন কানুন অবকাঠার মধ্যে যাচ্ছে। তাই এই আইনের বিরুদ্ধে এবং এই নারী সংস্কারের বিরুদ্ধে, এটা সম্পূর্ণ যদি ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে যাচ্ছে, আলেম ওলামাগণ হুঙ্কার এবং প্রতিবাদের মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং ইউনূস সরকারের প্রতি এটা তিনারা দৃঢ়ভাবে আবেদন জানিয়েছেন যে এই কাজে তারা যেন হাত না দেন। তাই আজকে আমরা অনেক ওলামায়ে কেরামের বক্তব্য ছিল, এতগুলো বাদ দিয়ে বিশেষ 8টি মহল থেকে বক্তব্য নিয়ে আপনাদের কাছে আমরা আজকে বক্তব্যটি পেশ করব। এই 8টি মহলের মধ্যে থাকছেন শাইখে চরমনাই মাওলানা তাকি সাহেব, 3 নম্বর মাওলানা আব্দুল মালেক যিনি বাইতুল মোকাররম বর্তমান খতিব, 4 নম্বর বাংলাদেশের পরিচিত নির্ভরযোগ্য আলেম শাইখ আহমদুল্লাহ, 5 নম্বর বাংলাদেশ জামাত ইসলামের নায়েব আমির ডক্টর শফিকুর রহমান, 6 নম্বর নির্যাতিত মজলুম আলেমে দিন আল্লামা মামুনুল হক, 7 নম্বর সর্বজন শ্রদ্ধাভাজন গৃহীত আলেম এই মুহূর্তে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 8ম নম্বর যুবকদের হৃদয়ের স্পন্দন, কোটি কোটি যুবকদের অনুপ্রেরণা, ফিরে আসার ভালোবাসার মানুষ ডক্টর মিজানুর রহমান আজহারী। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন আমরা এই সমস্ত বিজ্ঞ ওলামায়ে কেরামগণের তিনারা কী প্রতিবাদ করলেন, ডক্টর ইউনূসকে কী মেসেজ দিলেন, এই বক্তব্যগুলো শুনে আসি। ইউনূস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম, এই লোকটা তো এনজিওর লোক। এই লোকের চারপাশে তো বেশ্যারা আছে, বড় বড় লুচ্চারা আছে। ইউনূস সরকারকে আমি আগেই সন্দেহ করতাম, এই লোকটা তো এনজিওর লোক। এই লোকের চারপাশে তো বেশ্যারা আছে, বড় বড় লুচ্চারা আছে, বড় বড় ধর্ষক এদের পাশে আছে। আমি এর জন্য প্রথম বলেছিলাম, পুরাণ প্রেম ভোলা যায় না। ইউনূস সরকারের সাথে যেই ওই পতিতাদার সম্পর্ক, এই সম্পর্ক সে ভুলতে পারে নাই। এর জন্য আমি প্রথমেই বলেছিলাম যে খবরদার বিদেশি এবং অপসংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দেবেন না। তখন তিনি হাসি দিয়ে বলেছিলেন, না 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 না, নারী নীতি, ওটা নারী নীতি নয়, বেশ্যা নীতি। আমি প্রথম যখন ইউনূস সরকারের সাথে দেখা করতে গেছিলাম, এই আমার সামনে আছে আমাদের মহাসচিব, যুগ্ম মহাসচিব, অনেক কথাবার্তা বলার পরে আমি স্পেশাল বলেছিলাম, জনাব কোনো অবস্থাতেই পাশ্চাত্যদের কোনো আদর্শ নীতি সংস্কৃতি আমাদের চাপিয়ে দিবেন না। আমার আগেই সন্দেহ ছিল, আমি আগেই সন্দেহ করতাম। আজকে আমাদের মা বোনদেরকে আপনি বিশ্বা বানাবেন, আমাদের মা বোনদেরকে খানকি বানাবেন, আমাদের পুরুষদেরকে লুচ্চা বানাবেন। বলতে পারেন, হুজুর যৌনকর্মী বললেন না কেন, যৌন শিল্পী বললেন না কেন, পতিতা বললেন না কেন, এই খারাপ শব্দ ব্যবহার করলেন না কেন, বলতে পারেন। আমি তো মনে করি শয়তানেরা, দুষ্টরা এই সমস্ত খারাপ শব্দগুলিকে ভালো শব্দের দ্বারা পরিবর্তন করে ওদেরকে এই কাজে লিপ্ত করতে চায়। এই নারী নীতি প্রণয়নকারী এরা কারা? এরা কোথা থেকে আসছে? ওই টান বাজারে জন্ম হওয়া লোকগুলি, ওই টান বাজারে জন্ম হওয়া নারীরা একজন ভদ্র বিশিষ্ট সতী নারীদের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার স্ত্রীর আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মায়ের আইন প্রণয়ন করে কিভাবে? ওই নারীগুলি আমার মেয়ের আইন প্রণয়ন করে কিভাবে? আমার মেয়ে সতী, আমার স্ত্রী সতী, আমার মা সতী, সে একজন নারী। আমার মায়ের, আমার বোনের, আমার মেয়ের, আমার ফুফির, আমার নানির, আমার খালার আইন ওই বেশ্যারা করবে কিভাবে? ওই বেশ্যাগুলি সাহস কোথায় পেয়েছে? আমি বিশ্বাস করি এই বিশাল চক্রান্ত চলতেছে। ইউনূস সরকারকে হটাবার এটা চক্রান্ত। সবগুলি ভারতের দালাল, এই সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত আছে, সবগুলির সাথে ক্যালকাটা সংযুক্ত। ইউনূস সাহেবের সাথে দেখা করে ৩১৮ পৃষ্ঠার এক বিরাট প্রতিবেদন জমা দিয়েছেন। শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার শরীর আমি যারে খুশি তারে দেব, এ বিষয়ে ধর্মীয় কোনো বিধিনিষেধ থাকতে পারবে না। কত বড় জানোয়ার, কত জঘন্য কথা! এই কথাগুলো নিয়ে নারী সংস্কার কমিশন যাবার সাহস পায় কিভাবে? এগুলো তো মানুষের
ধর্মের কথা বাদ দেন, নীতি নৈতিকতা বহির্ভূত কথা। আমার শরীর আমি যারে দিব, যার খুশি, আমার শরীরের দায়িত্ব আমার, যারে খুশি তারে দিব, এই কথা মানুষের মুখে বানায় না। তার কারণ মানুষ আশরাফুল মাখলুকাত। এই কথা মানাতে পারে কুকুরের মুখে, কারণ কুকুরের কোনো শরীর তেমনের কোনো দায়িত্ব নাই, সে যার সাথে খুশি তার সাথে চলতে পারে। তুমি মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবেসে বানিয়েছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বানাইছে যেহেতু আল্লাহ, হুকুমও চলবে এক আল্লাহ। আমাদের মাননীয় সরকারকে অনুরোধ করব, নারী উন্নয়ন চান, নারীর অধিকার চান, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত থেকে গ্রহণ করেন, কোরআন থেকে গ্রহণ করেন, হাদিস থেকে গ্রহণ করেন। ওটার জন্য কমিশন বানাতে হয় না। ইসলামিক ফাউন্ডেশনকে বলেন, ধর্ম মন্ত্রণালয়ের অধীনে আমাদের ইসলামিক ফাউন্ডেশন আছে, ইসলামিক ফাউন্ডেশনকে বলেন, দিদি মহোদয়কে ইশারা করেন, শুধু দিদি মহোদয়কে ইশারা করেন, আপনাকে পেশ করে দিব, বরং পেশ করা আছে ইসলামিক ফাউন্ডেশন থেকে সিরতের উপরে এবং নারী বিষয়ক, মহিলাদের বিষয়ে যাবতীয় বিধিবিধান বই আকারও ছাপা আছে, এবং কোরআন সুন্নাহ থেকে, নবীজির সিরত থেকে যে কোনো সময় পেশ করে দেওয়া সম্ভব। নারী সংস্কার কমিশন যে সুপারিশ পেশ করেছে তার পুরো অংশ জুড়েই ওলামা ইকরামের ঘোরতর আপত্তি আছে। কেন ঘোরতর আপত্তি আছে? কারণ আপনারা জানেন যে এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছেন বা যারা ছিলেন, তাদের চেহারাগুলো পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তাদের চেহারার সাথে এদেশের গ্রাম বাংলার সর্বস্তরের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নারীদের চেহারা, তাদের বেশভূষার কোনো মিল আপনি খুঁজে পাবেন না। এই কমিশনের সদস্যদের দিকে তাকালে আপনি বুঝবেন তারা একটা বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সবসময় তৎপর থাকেন এবং পশ্চিমাদের অন্ধ অনুসরণ তারা করে থাকে। তারা এদেশের নারীদের রিপ্রেজেন্ট তারা করেন না, কোনো সময় তারা তাদের রিপ্রেজেন্টেটর নন। এ বিষয়টা দিনের আলো মতো পরিষ্কার। অতএব নারী বিষয়ক সংস্কার কমিশন যদি এদেশের নারীদের রিপ্রেজেন্টেটিভ না থাকে, তাহলে এই কমিশনের সুপারিশনামা পুরোটাই বাতিল হওয়ার উপযুক্ত। এর মধ্যে আবার সংসদে 300 সংরক্ষিত আসন রেখে দেশের টাকা অপচয় করা, বড়লোক এবং সাহেবদের বউদেরকে অটো এমপি বানানো, কোটা সিস্টেম চালু করা, এগুলো সবগুলো অযৌক্তিক এবং আপনার যে কোটার বিরুদ্ধে এত আন্দোলন, এত সংগ্রাম হলো, সেটাকে আবার পুনর্বহাল করার প্রচেষ্টা ছাড়া কিছুই নয়। নিয়ে পর্যালোচনা হবে। নারীর প্রতি বৈষম্য দূর করতে গঠন করা হয় নারী বিষয়ক সংস্কার কমিশন। গত 19 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে কমিশনের সদস্যরা 15টি বিষয় সংস্কার প্রস্তাব জমা দেন। কমিশনের সবচেয়ে আলোচিত প্রস্তাবগুলোর একটি হলো উত্তরাধিকার ও সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার। এছাড়া যৌনকর্মীদের পেশাগত স্বীকৃতি দেওয়া সহ কয়েকটি বিষয় ইসলাম বিরোধী বলে মনে করছেন ইসলামী রাজনৈতিক দলগুলো। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন দলগুলোর নেতারা। শুক্রবার ময়মনসিংহে কর্মী সম্মেলনে জামায়াত ইসলামের আমির বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দেশের 9 কোটি মায়ের প্রতিনিধিত্ব করে না, তাই এটি বাতিলের দাবি জানান তিনি। তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান, এগুলো বলতেও কিছু কিছু জায়গায় আমার লজ্জা করে, এই জন্য আমি বলছি না। আমরা সেই জায়গায় তাদেরকে নিচে দিব না ইনশাআল্লাহ। ইউনূস সরকার যদি সেটা করতে ব্যর্থ হয়, ইউনূস সরকারের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। খবরদার, হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, ইসলামের বিপক্ষে অবস্থান নিলে বাংলাদেশের ক্ষমতার মসনদে একদিনও টিকতে পারবেন না আপনারা। আমার ধারণা, বাংলাদেশের নারী বিষয়ক যেই কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের নারীরা, এরা আসলে নারী না পুরুষ সেটা দেখে বোঝা কঠিন। এই জাতীয় না নারী না পুরুষ, তৃতীয় এক প্রজাতির লোকজন দিয়ে আপনারা যেভাবে বিতর্কিত নারী অধিকার সংস্কার বাস্তবায়নের সুপারিশ করেছে, এটা বাংলাদেশের আপামর তৌহিদি নারী জনতার প্রতি একটি চরম অবমাননাকর প্রস্তাবনা হয়েছে। আমরা এই বিতর্কিত কমিশন বাতিল করে তাদের প্রস্তাবকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলবার উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইউনূস সরকার যদি সেটা করতে ব্যর্থ হয়, ইউনূস সরকারের পরিণাম শেখ হাসিনার চেয়ে ভিন্ন কিছু হবে না। নারী সংস্কার কমিশন সুপারিশ করছে সরকারকে, বিবাহ তালাক সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চায়। অর্থাৎ পুরুষ শুধু তালাক দিবে না, নারীও মন চাইলে। এটা কি শরীয়ত বিরোধী আইন নয়? পুরুষ যদি নারীকে তালাক দেয়, শুধু মোহর দিলে হবে না, জরিমানাও দিতে হবে। 12 ভাতারি আছে না, এদেরকে আইনি বৈধতা দিতে হবে। এমনি ঢাকা শহরে 12 ভাতারিদের কারণে চলা যায় না রাতে।
আবার যদি এটারে আইনি বৈধতা দেওয়া হয় তো বাংলাদেশ পুরাটাই হয়ে যাবে একটা প্রস্টিটিউট স্টেট। পশ্চিমাদের এই বিষ বাংলাদেশের মানুষকে গেলানোর যে চেষ্টা করছে নারী সংস্কার কমিশন, তা ঘৃণার সাথে প্রত্যাখ্যান করছি। যেখানে ঘা ওইখানে মলম দিতে পারো না সংস্কার কইরা। বাংলাদেশে ক্লাস 2 পাস এমপি হয়, সংসদে সংস্কার করো যে গ্রাজুয়েটেড ডিগ্রি পাস ছাড়া কেউ এমপি ইলেকশন করতে পারবে না। দুর্নীতি বন্ধে সংস্কার করো, দেশ স্বাধীনের পর থেকে আজ পর্যন্ত যারা দুর্নীতিগ্রস্ত প্রমাণ হয়েছে তারা চিরকালের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে। কোন ব্যক্তি সর্বোচ্চ 2 বারের বেশি রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী থাকবে না, এটা সংস্কার করো। ভালো জায়গায় চুলকায়া ওটারে মলম লাগাবার ব্যবস্থা করতেছে, এই সংস্কার মানি না। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, অর্ধেকের বেশি সময় দেশ শাসন করলো নারী। আর কত চাও নারীর স্বাধীনতা? এই নারী সংস্কার কমিশন 318 পৃষ্ঠার একটা সংস্কারের কপি সরকারকে দিচ্ছে। তো মুরব্বী যিনি আছেন রাষ্ট্রের দায়িত্বে, 80 পার হয়েছে না বয়স, মাঝে মধ্যে তো মাথা হ্যাং হয়, উনি আবার ওনার ভেরিফাইড পেজে দিয়ে মন্ত্রণালয়কে বলছে এই সুপারিশকে আমলে নিতে। রাতেই কপি আমাদের কাছে চলে আসছে 318 পৃষ্ঠা। আপনারা তো 2 দিন পরে শুনছেন। রাতে আমরা কপি জোগাড় করে পর্যালোচনা করে দেখলাম সরাসরি কোরআন সুন্নাহর আইনকে চ্যালেঞ্জ করা হয়েছে। নারী সংস্কার কমিশন সুপারিশ করছে সরকারকে বিবাহ তালাক সকল ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চায়। অর্থাৎ পুরুষ শুধু তালাক দিবে না, নারীও মন চাইলে। এটা কি শরীয়ত বিরোধী আইন নয়? তারপর বলেছে পুরুষ যদি নারীকে তালাক দেয় শুধু মোহর দিলে হবে না, জরিমানাও দিতে হবে। তো সাথে এইটা আবার দেওয়া নাই কেন, মহিলা যদি তালাক দেয় পুরুষরে তবু তো জরিমানা আসা উচিত তোমাদের আইন অনুযায়ী, ওই ক্ষেত্রে চুপ। আবার সুপারিশ করেছে সকল 12 ভাতারি আছে না ব্যবসা, এদেরকে আইনি বৈধতা দিতে হবে। এমনি ঢাকা শহরে 12 ভাতারিদের কারণে চলা যায় না রাতে। আবার যদি এটারে আইনি বৈধতা দেওয়া হয় তো বাংলাদেশ পুরাটাই হয়ে যাবে একটা প্রস্টিটিউট স্টেট। ঠিক না? আপনারা আপনাদের সম্মানকে বুঝবেন। যারা নারী স্বাধীনতার কথা বলে, নারী আন্দোলনের কথা বলে, এরা নারীদেরকে ঠকায়। এরা নারীদেরকে বিজ্ঞাপনের বিলবোর্ডে নগ্ন করে উপস্থাপন করে। রাস্তা দিয়ে হাঁটি, চোখ খুলতে পারি না। আমার মায়েরা, এরা আমার দেশের মেয়ে, এরা এই 56,000 বর্গমাইলের মেয়ে। এই মেয়েগুলোকে উলঙ্গ ভাবে হাফ নেকেট করে এই সিনেমা হলগুলোর পোস্টারগুলো যে দেওয়া হয়েছে, এতে সম্মান বেড়েছে না কমেছে? ওদিকে চোখ তুলে তাকানো যায়? এজন্য নারী স্বাধীনতার কথা যারা বলে এদের কথায় ফাঁদে পা দিবেন না। এরা আপনাদের সম্মান বাড়াতে চায় না, এরা আপনাদেরকে বিলবোর্ডে উঠাতে চায়, আপনাদেরকে উলঙ্গ করে রূপালী পর্দায় উঠাতে চায়, টিভির পর্দায় আপনাদেরকে নেকেট করে উপস্থাপন করতে চায়। এদের ঘরেই নারীরা বেশি নির্যাতিত হয়, এদের কাজের মেয়েরাই বেশি নির্যাতিতা। আর সুযোগ পেলে এরা ধর্ষণে সেঞ্চুরি করতে দেরি করে না। এজন্য নারীদেরকে সম্মান দিয়েছে ইসলাম। আমার বোনেরা, আমাদের সম্মান যেন আমরা রাখতে পারি। আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো। মায়ের বয়স হচ্ছে 60, মায়ের হাত মোজা পা মোজা, বোরকা লাগাইছে 2টা। পাশে ষোড়শী অষ্টাদশী তন্নি সুন্দরী সুস্নিগ্ধা এক মেয়ে, বয়স মাত্র 18। ওর বুকে ওড়না নাই, ওটা গলায় শোভা পাচ্ছে। এই 60 বছরের বুড়া মহিলার দিকে কেউ তাকাবে? ওনার তো ডেট এক্সপায়ার্ড, ডেট এক্সপায়ার্ড। ওনার সৌন্দর্য যা ছিল সব শেষ। তার দিকে তাকাবে না। তার উঠতি বয়সের তরুণ মেয়েটার দিকে অনেকে তাকাবে, কারণ এটা জেনেটিক্যাল একটা ইস্যু। একটা পুরুষ একটা নারীর দিকে জেনেটিক্যালি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? এজন্য আপনার হাত মোজা পা মোজা আপনার দরকার ছিল না। আপনি পাতলা কাপড় পরলেও সমস্যা নাই, কথা কন। হাত মোজা পা মোজা দরকার ছিল আপনার যুবতী মেয়েটার হাতে, যুবতী মেয়েটার পায়ে। কিয়ামতের আগে পোশাক পরিহিতা নেকেড উলঙ্গ নারীদের সংখ্যা বেড়ে যাবে, ভয়ঙ্কর। বিষ্ণু বলেন কাসিয়াত আল আরিয়াত আল মাইলাত আল মুমিলাত। পোশাক পরিহিতা উলঙ্গিনী মানে বোরকাও পড়বে, বোরকাওয়ালি। তিনি বোরকা পড়েন কিন্তু টাইট ফিটিং বোরকা, আছে না নাই? তো এতে আপনি, আমার মায়েরা, আমার বোনেরা, আমি আপনাদেরকে সবসময় সম্মান দিয়ে কথা বলার চেষ্টা করি। একটু বোঝেন,
এই যে আপনি টাইট ফিটিং এর বোরকাটা পরলেন, এতে লাভটা হলো কি? আপনার দেহের উঁচু নিচু ভাঁজ টের পাওয়া যায়, আপনার সৌন্দর্য প্রকাশ পেয়ে যায়। হেজাব আল্লাহ এমনি এমনি দেয় নাই, যার সম্মান বেশি ওটার প্যাকেট বেশি। এবং এই মুহূর্তে আমরা এই সমস্ত বিজ্ঞ ওলামা ইকরামগণের মহল থেকে এটা স্পষ্ট বার্তা পেলাম যে বাংলাদেশের সরকার, বর্তমান যে ইউনূস সরকার এবং তার যে সমস্ত উপদেষ্টা আছে, তিনারা কোন অবস্থাতে যেন ইসলামের বিরুদ্ধে এই সমস্ত আইন পাশ না করেন, ইসলামের বিপক্ষে যেন অবস্থান না নেন। যদি তারা নেন তাহলে এই মুসলিম কান্ট্রিতে আলেম ওলামার সম্প্রদায়ের থেকে বিশাল একটা ধাক্কা চলে আসবে, যাতে করে তিনাদের উপর কঠিন বিপদ, এমনকি আল্লাহ মামুনুল হক বললেন হাসিনার চাইতেও কঠিন পরিণতি খারাপ হয়ে যাবে। তাই আমরা এটা বলতে চাই, তিনারা যেন ইসলামের বিপক্ষে, আলেম ওলামার বিপক্ষে, কোরআনের বিপক্ষে, হাদিসের বিপক্ষে এগুলো যেন না যায়। সর্বদা যেহেতু মুসলিম কান্ট্রি, এই মুসলমানদের অবস্থানে যেন অবস্থান থাকে। তিনি বর্তমানে বিদেশে সফরে আছেন, ওইখান থেকে এসে আশা করি সঠিক সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।